প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আবার আসলাম তোমাদের সামনে ভার্বস নিয়ে আলোচনা করার জন্য। ভার্ব সম্বন্ধে এর আগে আমরা আলোচনা করেছি, ভার্ব কি এবং ভার্বকে কোথায় কোথায় ব্যবহার করা হয়, ভার্ব একটি বাক্যের প্রাণ, এগুলো আলোচনা করেছি। তো আমি বলেছিলাম যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ সম্পন্ন করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব। আজকে আমি ভার্বের ডিটেলস আলোচনা করব, ভার্বের ব্যবহার, ভার্বের প্রয়োগ, ভার্বের গঠন, ভার্বের প্রকারভেদ, ভার্বের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, এটা আমরা সকলেই জানি। তারপরে আজকে আমি আবারও আলোচনা করব। তোমরা সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটি আমার দেখো। ভার্ব, ভার্বকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট, FINITE, ফাইনাইট ভার্ব। দুই নম্বরটা হচ্ছে নাম্বার 2, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এই যে ফাইনাইট ভার্বটি আছে, এই ফাইনাইট ভার্বটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এখন আমি একটু বিস্তারিত আলোচনা করি ফাইনাইট ভার্বটা কি। যে ভার্বটি নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী গঠনের পরিবর্তন করে সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব। যেমন দেখো, এখানে আলোচনা করতেছি আমি, হি গোজ টু স্কুল। এটাকে আমি আবার করতে পারি, হি ওয়েন্ট টু স্কুল। আবার এভাবেও করতে পারি, হি হ্যাজ গান টু স্কুল। দেখো, এক জায়গায় হলো গোজ, তারপরে টেন্স অনুযায়ী পার্থক্য হয়ে গেল ওয়েন্ট, আবার টেন্স অনুযায়ী পার্থক্য হয়ে গেল গান হয়ে গেল। তাহলে বুঝতে হবে যে এই ভাবটি সবসময় নাম্বার, পার্সন, টেন্স এগুলো অনুযায়ী তার গঠনের পরিবর্তন করে। এই ভার্বগুলোকে বলা হয় ফাইনাইট ভার্ব। আমি আস্তে আস্তে তোমাদের এখান থেকে নন ফাইনাইট যাব, আগে ফাইনাইটটাকে নিয়ে আলোচনা করি। এখন দেখো, এই ফাইনাইট ভার্বটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। একটি হচ্ছে প্রিন্সিপাল, আরেকটি হচ্ছে অক্সিলারি। একটি প্রিন্সিপাল, একটি হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বটা কি? প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে যে ভার্বটি নিজে নিজে একাই অর্থ প্রকাশ করতে পারে, একাই অর্থ প্রকাশ করতে পারে, এটি প্রিন্সিপাল ভার্ব। যেমন, তাহলে আমরা কি ভাগ পেলাম? একটা ভাগ পেলাম প্রিন্সিপাল, প্রিন্সিপাল ভার্ব। আরেকটি পেলাম অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বটি হচ্ছে নিজে নিজে তার অর্থ প্রকাশ করতে পারে। ওই ফাইনাইট ভার্বগুলো কিন্তু প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্বগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেমন একটু আগে আমি বোঝালাম যে আমি যদি বলি উই ক্যাচ আর বার্ড, এখানে এই ক্যাচটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর আমি এই প্রিন্সিপাল ভার্বকে আবার দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে দেখো ট্রানজিটিভ, একটি হচ্ছে ইনট্রানজিটিভ। এক নম্বর কি হচ্ছে ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব
2 নম্বর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বটি কি? ট্রানজিটিভ ভার্বটি হচ্ছে সকর্মক ক্রিয়া, যার কর্ম আছে, অবজেক্ট আছে। আমি এর আগে তোমাদের কর্ম শিখেছি এবং কর্ম কিভাবে চেনা যায় সেটাও শিখেছিলাম। তো যা হোক, কর্ম যার আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ। যেমন ধরো, হি প্লেড ফুটবল। এখানে দেখো ফুটবলটা হচ্ছে অবজেক্ট। সুতরাং এই ভার্বটি ফাইনাইট ভার্ব, অথবা প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এটাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বটির অবজেক্ট থাকে না, যে ভার্বটির কর্ম থাকে না, তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। যেমন ধরো, দ্য বেবি স্লিপস। শিশুটি ঘুমায়। এখানে তারপরে আর কোনো অবজেক্ট নেই, সুতরাং এটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। হি রানস, সে দৌড়ায়। হি ওয়াকস, সে হাঁটে। এগুলো সবই কিন্তু আমাদের ইনট্রানজিটিভ ভার্বের আওতায় পড়ে। এখন দেখো, আমি তোমাদের অক্সিলারি ভাবে নিয়ে যাই। আমি যে প্রথম তোমাদের ফাইনাইট ভার্বটাকে দুটি ভাগ করছিলাম, একটা প্রিন্সিপাল, একটা অক্সিলারি। এখন অক্সিলারিতে যাই। অক্সিলারি ভার্বটা কি? অক্সিলারি ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব সাহায্যকারী ভাব, অথবা এটাকে আমরা বলতে পারি হেল্পিং ভাব। হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভাব আমরা বলতে পারি। এই অক্সিলারি ভার্বটিকে আমরা দুটি ভাগে প্রধানত ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি অথবা টেন্স অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি যে থাকে, সেই প্রাইমারি অক্সিলারিটাকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারি। এখন প্রাইমারি অক্সিলারিটা কি? অর্থাৎ এই ভাবগুলো সবসময় কিন্তু একটি ভাবকে অর্থ প্রকাশে সাহায্য করে, আরেকটি ভাবকে কি করে? সাহায্য করে। ওই জন্য ওই ভাবটি হচ্ছে হেল্পিং ভার্বও বলা হয়। এই অক্সিলারি ভাবকে আবার প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, প্রাইমারি অথবা টেন্স অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারি অথবা টেন্স অক্সিলারিকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে টু বি ভার্ব। এটা হচ্ছে যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এটসেট্রা। এটা হচ্ছে টু বি ভার্বের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে টু ডু ভার্ব। অথবা ভার্ব টু ডু। এখানে হচ্ছে টু ডু ভার্বটা কি? এই যে এখানে হচ্ছে ডু, ডাজ, ডিড, এগুলো। আর একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। ভার্বটার মধ্যে কি পড়ে? আমরা জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলো পড়ে। তাহলে আমরা কি পেলাম? তাহলে অক্সিলারি ভার্বকে প্রধানত দুটি ভাগ করলাম।
একটি হচ্ছে প্রাইমারি অথবা টেন্স অক্সিলারি। সেই প্রাইমারি ভার্বকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্বকে আমার তোমাদের তিন ভাগ করলাম। একটা হচ্ছে টু বি ভার্ব, টু ডু ভার্ব, একটা টু হ্যাভ ভার্ব, আর একটা ভাব হচ্ছে মডাল। একটা ভাব কি হচ্ছে মডাল। এখন মডালটা কি? এই মডালটা হচ্ছে এটার ভাব, এটিও অক্সিলারি ভাব, কিন্তু এই মডাল ভাবটা কিন্তু এর কোন রূপের পার্থক্য করে না। যেমন ফার্স্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম এগুলো থাকে না। এই মডাল ভাবের কিন্তু সামনে বা পরে এর কিন্তু টু ব্যবহৃত হয় না, টু ব্যবহৃত হয় না। এগুলোর সঙ্গে আবার এস ইএস ও যোগ হয় না, তবে মাঝে মাঝে আবার এস ইএস যোগ হয় যদি কখনো মডাল ভাবটা প্রিন্সিপাল ভাবে কাজ করে। অক্সিলারি ভাব কিন্তু মাঝে মাঝে প্রিন্সিপাল ভাবেও কাজ করে, অক্সিলারি ভাব মাঝে মাঝে প্রিন্সিপাল ভাবেও কাজ করে। যেমন দেখো এখানে হি হ্যাজ আ ক্যাট, এখানে এই হ্যাজটি শুধুমাত্র আছে, অন্য কোনো ভাব নেই। সুতরাং এক্ষেত্রে কিন্তু এই অক্সিলারি ভাবটি কিন্তু প্রিন্সিপাল ভাব, অক্সিলারি ভাবটি হচ্ছে প্রিন্সিপাল ভাব। আর মডাল ভাব তো বললামই যে মডাল ভাব এরা কিন্তু কখনো ওই রূপের পরিবর্তন করে না, এর আবার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম নেই। যেমন ধরো মডাল ভাবটা নিচেই একটা আছে, সেটা হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, অট টু, ইউজ টু, এগুলো অট টু, ইউজ টু, এখানে হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, অট টু, ইউজ টু, এগুলো কিন্তু আমার পরে হচ্ছে মডাল ভাবের মধ্যে। এই ভাবগুলো কিন্তু কখনো রূপের পার্থক্য করে না, রূপের পরিবর্তন করে না। এখন আমাদের আরেকটি শাখা আছে, সেটি হচ্ছে নন ফাইনাইট। দুই নম্বর প্রথমে ভাগটা বলছিলাম নন ফাইনাইট, নন ফাইনাইট ভাব। নন ফাইনাইট ভাবটা বলতে এই ভাবটি টেন্স, নাম্বার, পার্সন অনুযায়ী তার গঠনের কোনো পরিবর্তন করে না, গঠনের কোনো পরিবর্তন করে না, এ সর্বদাই ওই একই গঠন থাকে। এই ভাবটির আমরা গঠনের পরিবর্তন পাই না। এই নন ফাইনাইট ভাবটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। নন ফাইনাইট ভাবটাকে কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে দেখো আমি বোঝাচ্ছি এখানে, এক নম্বরটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ ভার্ব। দুই নম্বরটা হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল ভার্ব। তিন নম্বরটা হচ্ছে এখানে জিরান্ড, জিরান্ড ভার্ব। লক্ষ্য করো ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। ইনফিনিটিভটা হচ্ছে আমাদের এই ভার্বটির যে কোনো, ইনফিনিটিভ কিন্তু নিজে কোনো সাবজেক্টের কিন্তু সঙ্গে সম্পর্কযুক্ত নয়, ইনফিনিটিভ সাবজেক্টের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। ইনফিনিটিভ সবসময় একটি ভার্বের কিন্তু বিশ্লেষণ করে, একটি ভার্বের বিশ্লেষণ করে, একটি ভার্বের প্রকাশটাকে বিস্তারিতভাবে জানায়। যেমন ইনফিনিটিভ ভার্বটা কিভাবে চিনব আমরা? এই ভার্বটার সবসময় দেখবে যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে টু যুক্ত হলে ইনফিনিটিভ হয়, অর্থাৎ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত হলে সেটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। আর এই ইনফিনিটিভ ভার্বের বাংলা যখন আমরা প্রকাশে যাব তখন ক্রিয়ার সঙ্গে তে লাগিয়ে দেবো, কি দেব? তে যুক্ত করে দেব। যেমন ধরো আই ওয়ান্ট টু বাই, আই ওয়ান্ট টু বাই কার, বাই। এখানে ওয়ানটা হচ্ছে মেইন ভার্ব, টু বাই, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, টুর পরে ভার্বের বেস ফর্ম, এই জন্য এটাকে আমরা বলবো ইনফিনিটিভ। টু বাই কিনতে, আমি বললাম আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু গো, আমি যাইতে চাই। এইরকম সবগুলো বাংলা বাক্য
কে বাংলা ক্রিয়াপদের সামনে সঙ্গে তে যুক্ত করে দেবো, তাহলে ওগুলো কিন্তু ইনফিনিটিভ হয়ে যাবে। এবং ইংরেজি করার সময় সেই ভার্বটির প্রেজেন্ট ফর্মের সামনে একটি টু দিতে হবে, এটা হয়ে যায় ইনফিনিটিভ। তারপর আমরা বুঝতে পারলাম এবার আছে পার্টিসিপল। পার্টিসিপলটা হলো, এটা কিন্তু একই সঙ্গে দেখা যায়, এই পার্টিসিপল একই সঙ্গে কিন্তু ভার্বেরও কাজ করে, আবার অ্যাডজেক্টিভেরও কাজ করে, ভার্বেরও কাজ করে, অ্যাডজেক্টিভেরও কাজ করে। এগুলো, এই পার্টিসিপলটাকে আবার আমরা তিন ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা এটাকে তিন ভাগের মধ্যে একটা বললাম প্রেজেন্ট পার্টিসিপল। যখন দেখবো যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে একই সঙ্গে এটা তোমাদের অ্যাডজেক্টিভ এবং ভার্বে কাজ করবে, অ্যাডজেক্টিভ এবং ভার্বে কাজ করবে, তখন আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দেখো, আমি বুঝাচ্ছি, আই স আ স্লিপিং স্লিপিং ডগ, আই স আ স্লিপিং ডগ। এখানে আমি বুঝাচ্ছি যে স্লিপিং ডগ, কুকুরটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতেছে স্লিপিং, কুকুরকে মডিফাই করতেছে স্লিপিং। এখানে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে এটা আবার অ্যাডজেক্টিভের কাজ করলো এবং ভার্বেরও কাজ করতেছে, এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আরেকটা কি বললাম আমি, আরেকটা হচ্ছে past participle, past participle, past participle। এটা আবার হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের, ভার্বের পাস্ট পার্টিসিপল যখন একই সঙ্গে অ্যাডজেক্টিভ এবং ভার্বে কাজ করবে, অ্যাডজেক্টিভ এবং ভার্বে কাজ করবে, সেটাকে আমরা বলবো ফার্স্ট পার্টিসিপল। যেমন ধরো, the car made in Japan, Japan, the car made in Japan runs well, the car made in Japan runs well, made, made, জাপানের তৈরিকার, জাপানের তৈরি গাড়িটি খুব দ্রুত দৌড়ায় বা খুব ভালো দৌড়ায়, জাপানের তৈরি, তাহলে মেড। এখানে বুঝতে পারলাম আমি যে এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মেক, মেড, মেড, এবং সেটি কি করলো, সেটি আমাদের অ্যাডজেক্টিভ এবং ভার্বে কাজ করলো, এজন্য এটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল ফর্ম। আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফর্ম, পারফেক্ট পার্টিসিপল ফর্ম। যখন দেখব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের সামনে হ্যাভিং যুক্ত হবে, হ্যাভিং যুক্ত হয়ে যদি কোনো কাজ করে, কোনো ভাব প্রকাশ করে বা অ্যাডজেক্টিভ প্রকাশ করে, অ্যাডজেক্টিভ কাজ করে, সেটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমি 3 নম্বর উক্তি পেলাম পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল অর্থাৎ হ্যাভিং, হ্যাভিং ডান the work, he went away, having done the work he went away, having done the work he went away। এখানে দেখো এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের সামনে হ্যাভিং যুক্ত হয়েছে, এটিকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমার মনে হয় বুঝতে পারছো তোমরা। আচ্ছা, এখন আমি আবার তোমাদের আলোচনা করবো জিরান্ড নিয়ে। কি নিয়ে? জিরান্ড নিয়ে। দেখো, যখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আমরা আইএন যুক্ত করব এবং যুক্ত করে ওটা একই সঙ্গে নাউন এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, আমরা সেটাকেই বলবো জিরান্ড। আমরা সেটাকে কি বলবো? জিরান্ড বলবো। একটু লক্ষ্য করো, আই
don't like smoking. I don't like smoking. আমি ধূমপান পছন্দ করি না। ধূমপানটা কিন্তু এই ক্ষেত্রে নাউন। ধূমপান কিন্তু এই ক্ষেত্রে নাউন, এবং ধূমপান কিন্তু দেখো ভার্বেরও কাজ করতেছে, আবার তোমার এখানে নাউনেরও কাজ করতেছে। এটাকে আমরা বলতেছি কি জিরান। জিরান বলতে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ হতে পারে। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকিং ওয়াক থেকে হাঁটা, হাঁটার সঙ্গে আইন যুক্ত করলাম, ওয়াকিং হয়ে গেল, তাহলে এটাও আমার হচ্ছে কি জিরান্ড। এবার দেখো আমরা অন্য আলোচনা যাই, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব পজিটিভ ভার্ব, এই ভার্বগুলো অন্য কারো দ্বারায়, অন্য কারো ভাব ক্রিয়া সম্পন্ন হওয়ার কারণ বোঝানো হয়। এই ভাবগুলো অন্য কারো মাধ্যমে ক্রিয়া সম্পন্ন করে নেওয়া, সেগুলো আমরা বলবো পজিটিভ ভার্ব। যেমন ধরো আমি যদি বলি এখানে ইট, ইট মানে কি নিজে খাওয়া। ইট মানে হচ্ছে খাওয়া, নিজে খাওয়া। আই ইট রাইস, হি ইটস রাইস, সে ভাত খায়, সে নিজে খাচ্ছে। কিন্তু এটাকে আমি যদি বলি ফিড, ফিড তাহলে খাওয়ানো, ফিড মানে হচ্ছে খাওয়ানো। এখন দেখো এভাবে আরো হতে পারে, যেমন ধরো লার্ন, লার্ন, লার্ন মানে শিক্ষা অর্জন করা। এখানে দেখো আরেকটা হচ্ছে টিচ, শিক্ষা দান করা, শিক্ষা দেওয়া, টিচ। এরকম আছে ধরো ডিপ, দেখো ঠিক এরকম আছে ডিপ, ডিপ মানে নিজে ডুব দেওয়া, আর ডিপ মানে হচ্ছে কাউকে চুবানো, ডুবানো। তাহলে বোঝা গেল যে এই ক্রিয়াগুলো নিজে নিজে ক্রিয়া, এই ক্রিয়াগুলো কর্তা নিজে সম্পন্ন করে, আর এই ক্রিয়াগুলো কর্তা কারো দ্বারাই সম্পন্ন করে নেয়। সুতরাং এটিকে বলা হয় তোমার পজিটিভ ভার্ব। এরপরে আরো আছে কগনেট ভার্ব। কগনেট ভার্ব, কগনেট ভার্ব, এই ভার্বগুলো কি? এই ভার্বগুলো ভার্ব এবং অবজেক্ট সমগোত্রীয় হয়। ভার্ব এবং অবজেক্ট সমগোত্রীয়। ভার্ব যা হয় অবজেক্টও প্রায় তাই হয়। ভার্ব ছাড়া অবজেক্ট সম্পূর্ণ সম্ভব না, অবজেক্ট ছাড়া আবার ওই ভাবটি সম্পূর্ণ করা সম্ভব না। যেমন ধরো কি হচ্ছে, হি ran a race, হি ran a race, অর্থাৎ রেস মানে হচ্ছে দৌড় প্রতিযোগিতা, আর র্যান মানে হচ্ছে দৌড়ানো। তাহলে হি র্যান আর রেস, সে একটি দৌড় প্রতিযোগিতা দৌড়ালো। তার মানে এই ভার্ব এবং অবজেক্টের সমগোত্রীয়, একই প্রায়। এটাকে আমরা বলতে পারি কগনেট ভার্ব। এই ক্ষেত্রে এটা কগনেট ভার্ব, অবশ্যই এটা ফাইনাইট ভার্ব। তারপরে কিন্তু এই ক্ষেত্রে যদি আমি বলি যে একে সমগোত্রীয়, তাহলে এটা কি ভাব হতে পারে? এটা আমাদের হতে পারে কগনেট ভার্ব। এরপরে আরেকটি ভাব আছে, দেখো রিফ্লেক্সিভ ভার্ব। এগুলো অবশ্য আগে আলোচনা করছি আমি, তারপর একটা আলোচনা করি রিফ্লেক্সিভটা কি। রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্বটা হচ্ছে অর্থাৎ যে ভাবটির সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, একই ব্যক্তি, সেটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ ভার্ব। যেমন হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, এই হিমসেলফ যিনি, হিও তিনি, সে নিজেকে হত্যা করলো অথবা তিনি নিজেকে হত্যা করলেন। তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে এই কিলটি হচ্ছে এখানকার রিফ্লেক্সিভ ভার্ব। এবং আরো হতে পারে হি হার্ট হিমসেলফ, এরকম হতে পারে। যেগুলো হোক না কেন আমরা বুঝবো যে যদি সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, তাহলে সেটা হয়ে গেল রিফ্লেক্সিভ ভার্ব। আরেকটি ভাব দেখো ফ্যাক্টিটিভ ভাব। ফ্যাক্টিটিভ ভার্ব, এই ভাবটি ভাব থাকে ঠিকই, কিন্তু এর অবজেক্ট থাকে। আমরা জানি একটি সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে একটি বাক্য সম্পূর্ণ হয়, কিন্তু
কিছু কিছু ভার্ব আছে যেগুলো একটি সাবজেক্ট, একটি ভার্ব, একটি অবজেক্ট থাকলেও ওই ভার্বটি কিন্তু বাক্যটা সম্পূর্ণ করতে পারে না, আরো একটি অবজেক্ট আনতে হয় ওখানে। এই ভার্বটিকে বলা হয় ফ্যাক্টরিটিভ ভার্ব। যেমন আমি যদি এখানে বলি উই মেড হিম, তাহলে এখানে সঙ্গত কারণ একটি প্রশ্ন থেকে যায়। উই মেড হিম, আমরা তৈরি করলাম তাকে, আমরা বানালাম তাকে। কি বানালাম, প্রশ্ন করতে হয় কি বানালাম। আমি যদি এখানে দিই চেয়ারম্যান, চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান বানালাম, তাহলে এখানে কিন্তু এটা হয়ে গেল ফ্যাক্টরিটিভ ভার্ব। এই ভার্বটি ভার্ব থাকা সত্ত্বেও, অবজেক্ট থাকা সত্ত্বেও কিন্তু এ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারেনি। এগুলোকে আমরা বলবো ফ্যাক্টরিটিভ ভার্ব। সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, এগুলো কিন্তু সব হচ্ছে তোমার ফ্যাক্টরিটিভ ভার্ব। ওই সিলেক্টেড হিম আ ক্যাপ্টেন, এগুলো হতে পারে। যাই হোক, আমরা এখন আরো কিছু আলোচনা করি। দেখো কোয়াসিফিসিভ ভার্ব, কোয়াসিফিসিভ ভার্ব। দেখো কোয়াসিফিসিভ ভার্বটা কি ধরনের। এই ভার্বটি কিন্তু গঠনের দিক দিয়ে অ্যাক্টিভ, কিন্তু অর্থের দিক দিয়ে প্যাসিভ হয়। গঠনের দিক দিয়ে অ্যাক্টিভ হয়, অর্থের দিক দিয়ে প্যাসিভ হয়। এই ভার্বটিকে আমরা কি বলবো, কোয়াসিফিসিভ ভার্ব। যেমন দেখো রাইস সেলস শিপ, রাইস সেলস শিপ, চাল সস্তায় বিক্রি হয়। এখানে দেখো চাল কিন্তু সাবজেক্ট, চাল হচ্ছে সাবজেক্ট, গঠন দিক থেকে অ্যাক্টিভ। রাইস সেলস শিপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমার এস যোগ হয়ে গেল। কিন্তু অর্থের দিক দিয়ে দেখো চাল সস্তা বিক্রি হয়, সে আবার নিজে বিক্রি হচ্ছে। এরকম ম্যাঙ্গো টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, এই ভাবগুলো, এই ক্ষেত্রে কিন্তু এই ভাবগুলো হচ্ছে কোয়াসিফিসিভ ভাব। আরো কিছু ভাব আছে, যেমন ধরো ইমপার্সোনাল ভাব। ইমপার্সোনাল ভাব, ইমপার্সোনাল ভাবটা কি, ইমপার্সোনাল ভার্ব, বুঝছো সবাই? ইমপার্সন, এখানে বোঝা যাচ্ছে যেটা ব্যক্তিবাচক নয়। অর্থাৎ এই ইমপার্সোনাল বলতে এই ভার্বটি কিন্তু কোনো সাবজেক্ট থাকে না, সর্বদাই ওই ভার্বটির সাবজেক্টটা ইট নিয়ে আসতে হয়। সাবজেক্ট কি আনতে হয়, ইট নিয়ে আসতে হয়। যেমন দেখো রেইন, বৃষ্টি, রেইন বৃষ্টি। বৃষ্টি কিন্তু নিজে একটা সাবজেক্ট হতে পারে, আবার ভার্বও হতে পারে বৃষ্টি। এখন এই ভার্বটির কিন্তু কোনো সাবজেক্ট নাই, এখানে একটি সাবজেক্ট আনা যেতে পারে ইট, ইট রেইনস, ইট রেইনস, বৃষ্টি পড়ে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই রেইনটি হয়ে গেল ইমপার্সোনাল ভার্ব। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্বের আরো অনেক ব্যাখ্যা আছে, আমি অত বিস্তারিত জানালাম না। তোমাদের এগুলোই যদি জানা থাকে সেটাই যথেষ্ট বলে আমি মনে করি। আর আমি একটু দ্রুত শেষ করতে চাচ্ছি, কেন আমি এরপরে হয়তো টেন্সে যাব, অথবা ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইটের ব্যবহারে যাব। আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করবো টেন্স পর্যন্ত। টেন্স পর্যন্ত শেষ না করলে আমি ট্রান্সফরমেশনে যেতে পারবো না, ওর জন্য আমি শর্ট করে যাচ্ছি। আবার আমাদের এখনো বাকি আছে প্রিপোজিশনের ব্যবহার, ওগুলো এখনো বাকি আছে, ওগুলো হয়তো শেখাবো। তো তোমরা আমি যতগুলো ক্লাস করতেছি একটু মনোযোগ সহ সবাই সকলেই দেখো, এবং দেখে যদি তোমাদের সামান্যটুকু উপকার লাগে তাহলে আমি সার্থক, আমার পরিশ্রমটা সার্থক। ভালোভাবে মনোযোগ সহ লেখাপড়া করো এবং তোমরা সকলেই ভালো মানুষ হও। ধন্যবাদ সকলকে।